তীব্র গরমে অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। বুধবার যা ছাড়ায় ২৫০০ মেগাওয়াট, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামাঞ্চলে। আর ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী উদ্যোক্তারা। মূলত জ্বালানি সংকটের কারণে চাহিদা মতো উৎপাদন করতে পারছে না সরকার। আর আদানির একটি কেন্দ্র বন্ধ থাকায় সেখান থেকেও কমেছে সরবরাহ। মেজবা হাসানের রিপোর্ট। বৈশাখের শুরু থেকেই যেন গরমের তীব্রতা অতিষ্ঠ করে তুলছে দেশবাসীকে। গ্রাম থেকে শহর সবখানে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষ। তবে গরমের সাথে পাল্লা দিয়ে যেন আরও অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। হেমায়েতপুর থেকে ঢাকায় ডাব বিক্রি করতে আসা রমজান আলীর জীবনযাত্রায় সেই প্রভাব স্পষ্ট। রাত্রি 11টার দিকে যাই, গিয়ে দেখি বিদ্যুৎ নাই, পরে অপেক্ষা করি 12টা একটা সময় আসে, আবার কষ্ট করে ঘুমাই, আবার ভোর রাতে চলে যায়। ওই অবস্থা সারা দিন জার্নিং করে যায়, কিন্তু চটপটে বেঁচে এরপর আপনার বিদ্যুৎ থাকে না, আপ ডাউন করে, এই কষ্টতে চলতেছে আর কি। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে বুধবার বিকেলে বিদ্যুতের চাহিদা ছিল ১৫,৬৭০ মেগাওয়াট, বিপরীতে উৎপাদন ছিল ১৩,০০০-এর কিছু বেশি। ফলে লোডশেডিং করতে হয় প্রায় ২৫০০ মেগাওয়াট, যার সবচেয়ে বেশি ভুক্তভোগী গ্রাম এলাকার মানুষ। বিশেষজ্ঞদের শঙ্কা, এই অবস্থা চলতে থাকলে প্রভাব স্পষ্ট হবে রাজধানীতেও। এনশিওর করতে হবে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যেন সম্পূর্ণ চলে। ওইখানে যদি ঘাটতি হয়, ওইখানে যদি আমাদের গাফলতি হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক বেড়ে যাবে। বিদ্যুতের ঘাটতির পেছনে বড় সংকট রয়েছে জ্বালানির। তথ্য অনুযায়ী বর্তমান গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা প্রায় ১২৫০০ মেগাওয়াট, কিন্তু উৎপাদন করা যাচ্ছে না অর্ধেকও। পিজিবির তথ্য বলছে মোট ১৩৬টি কেন্দ্রের মধ্যে বুধবার বন্ধ ছিল ৪৭টি, যার ২৭টিই ছিল জ্বালানির অভাবে, বাকিগুলো পড়েছিল রক্ষণাবেক্ষণের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী সরকারের সময় জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র তৈরি ও আমদানি নির্ভরতা নীতির কারণেই বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির অজুহাতে টাকাগুলো সরকারের সেখান থেকে বেরিয়ে গেছে, যে কারণে বিদ্যুৎ উৎপাদন হয়নি, বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সরবরাহ করা যায়নি। এর সঙ্গে তেল সংকট, অমুক টমুক, এগুলো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের দর্শনগত জায়গা এবং সরকারের পলিসিগত বিষয়। আগের সরকার যেভাবে কাঠামো বিনির্মাণ করে দিয়ে গেছে, সরকারের দায়িত্ব নেওয়ার কারণে সেই কাঠামোর মধ্যে এসে পড়েছে। পিডিবির পর্যবেক্ষণ বলছে এবার গ্রীষ্মে দেশে বিদ্যুতের চাহিদা ছাড়িয়ে যেতে পারে ১৮,০০০ মেগাওয়াট, যদিও এর আগে সর্বোচ্চ উৎপাদন ছিল ১৬,৫০০-এর মতো। মেজবা হাসান, ৭১, ঢাকা। বিশ্ববাজার থেকে আমদানি ব্যাহত হওয়ায় চড়া দামে স্থানীয় বেসরকারি রিফাইনারি থেকে তেল সংগ্রহ বাড়িয়েছে বিপিসি। আবার তা বিপণনে নেওয়া হয়েছে কঠিন নীতি, ফলে বিপাকে পড়েছেন বহু পাম্প মালিক। রমরমা ব্যবসার এই সময়ে গুনতে হচ্ছে লোকসান। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। সম্প্রতি অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে বাড়ানো হয়েছে পাম্পগুলোর কমিশন। বর্তমানে লিটার প্রতি যা ৬ টাকার কাছাকাছি, আগে ছিল ৫ টাকার কম। ফলে সংকটের এই সময়েও মুনাফার পালে হাওয়া লেগেছে ডিলার কিংবা ফিলিং স্টেশন মালিকদের। এই যেমন মিরপুরের সুমাত্রা ফিলিং স্টেশন, গড়ে ৩৫,০০০ লিটার অকটেন বিক্রি করে দৈনিক মুনাফা হচ্ছে ২ লাখ টাকা, মাসে যা প্রায় ৬০ লাখ। একইভাবে মুনাফা করছে অন্য সব সচল পাম্প। লিটার হিসেবে বলে লিটারে ৩ টাকার বেশি থাকে না, ডিজেলে ২.৫ টাকা এরকম থাকবে। অকটেনে আমাদের ইভাপোরেশন লসটা বেশি হয়। যে তেলটা পাচ্ছি, এই তেল দিয়ে আমার এখন পর্যন্ত সকাল ১০টা ১১টা পর্যন্ত কাভার হচ্ছে, এরপর একটু গ্যাপ থেকে যাচ্ছে। কিন্তু এমন রমরমা বাণিজ্যের মাঝেও বহু ফিলিং স্টেশন বন্ধ রয়েছে মাস জুড়ে। এই যেমন গাজীপুরের মুকুল ফিলিং স্টেশন, চলতি মাসের শুরুতে মাত্র ৪,৫০০ লিটার অকটেন বরাদ্দ পায় প্রতিষ্ঠানটি, যা শেষ হয় একদিনেই। এরপর থেকে বন্ধ রয়েছে বিক্রি। মূলত গেল বছর এই সময়ে ভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করায় এখন গুনতে হচ্ছে লোকসান। লস হইলেও যেমন একটা প্রতিষ্ঠান একজন করছে, এই হিসাবে যেমন চালায় দিতেছে, কারণ আমাদের তো ডিলারের যে নিয়ম মানে অনুযায়ী ওইভাবে আমাদের যাওয়ারই কোনো কষ্ট নেই। না, আমাদের তো আগের সোর্স নেই, আমরা তো মেঘনারই ডিলার। আমাদের কেনাকাটা, আমাদের হিসাব নিকাশ সবই মেঘনার সঙ্গে। আগে আমি সব জায়গায় তেল পাইতাম, এখন আমি সব জায়গায় তেল পাই না।
এখন খুব কম সংকট পাম্পে তেল পাই আমি। আমার প্রশ্ন, কেন পাচ্ছি না? বিশেষজ্ঞরা বলছেন, বিগত দিনে অবৈধ চ্যানেলে বাড়তি মুনাফার সুযোগ কাজে লাগিয়েছেন যারা, তাদেরই এখন বিক্রি বন্ধ। কেননা সরকার ভর্তুকি মূল্যে বিক্রি অব্যাহত রাখলেও মুখ ফিরিয়ে নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। কনডেন্সেট যেটা পায় ওইটাকে শোধন না করে সম্পূর্ণ দিয়ে দেয়। আরেকটা হচ্ছে যেটাকে ওরা শোধন করে, যেটা বিপিসিতে যাওয়ার কথা সেটা ওখানে দিয়ে দেয়। তো এইটা অনেক দিন ধরে চলছে এবং এই কারণে আমরা জানি যাদের ভালো ভালো গাড়ি আছে তারা ঢাকার বাইরে কোনো পাম্পে নিতে চায় না, ইভেন ঢাকার মধ্যেও অনেক পাম্পে নিতে চায় না। বিপিসির তথ্য মতে সংকটের শুরু থেকে সুপার পেট্রো, অ্যাকোয়া ও পেট্রোম্যাক্সের মতো বেসরকারি রিফাইনারিগুলো থেকে অকটেন, পেট্রোল ও ডিজেলের আমদানি বেড়েছে। ফলে বিগত দিনে এই প্রতিষ্ঠানগুলোর বাড়তি উৎপাদন কোথায় সরবরাহ হতো সেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। আমাদের অকটেন আর পেট্রোলের এই পুরা সমষ্টিগত যে ডিমান্ড, এটা কন্ট্রোলের মধ্যে, এবং মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যেও আমরা এটা ম্যানেজ করতে পারতাম, কিন্তু কি কারণে এটা যে কন্ট্রোলের বাইরে চলে গেছে এটা খুব ভালো করে অনুসন্ধান করে দেখা উচিত। তবে জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তির পেছনে আরেক বড় কারণ বর্তমানে বিপিসির সংকোচন নীতিও। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, আজকের দিনে জ্বালানি পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মইনুল, জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে, সরকার বলছে যে সরবরাহ তারা বাড়িয়েছেন, ফুয়েল পাস কার্যক্রমের উদ্যোগ নিয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে যানবাহনের দীর্ঘ সারি। আজকের দিনে ভোগান্তি কেমন দেখছেন সে বিষয়টি আপনি দর্শকদের জানাবেন। ফারুক, আপনি জানেন যে সরকার কিন্তু এই জ্বালানির ভোগান্তি কমাতে মূল্য বৃদ্ধি করেছে, পাশাপাশি তেল সরবরাহ বাড়াবেন বলে ঘোষণা দিয়েছে গত দুদিন আগে। সেক্ষেত্রে আমি যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন। সেখানে কিন্তু প্রত্যেক দিন গাড়ির দীর্ঘ সারি থাকে এবং এখান থেকে অনেকেই জ্বালানি তেল নিয়ে থাকেন। তবে বাস্তবতা হচ্ছে যে গত 2 দিন এই পাম্পে 13,500 লিটারের সরবরাহের বিপরীতে কিছুটা বাড়িয়ে 18,000 লিটার সরবরাহ করা হতো। তবে আজকে কিন্তু আবার সেই 13,500 লিটার সরবরাহ করা হয়েছে এবং এটাও করা হয়েছে যে আগামীকাল শুক্রবার যেহেতু ডিপোগুলো বন্ধ থাকবে, সেক্ষেত্রে আগামীকাল এবং আজকের এই 2 দিনের তেল কিন্তু এই পাম্পে সরবরাহ করা হয়েছে ডিপো থেকে। সেক্ষেত্রে আমি এখানকার যে পাম্প মালিক রয়েছেন তার সাথে কথা বলেছি। উনি বলেছেন যে প্রত্যেক দিন 3 গাড়ি করে তেল লাগে, অর্থাৎ 39,000 লিটার অকটেল, পেট্রোল এবং ডিজেল লাগে। সেক্ষেত্রে এই পাম্পে 2 দিনে 27,000 লিটার সরবরাহ করা হয়েছে। সেক্ষেত্রে অকটেন 13,500 এবং ডিজেল সরবরাহ করা হয়েছে 13,500। সেজন্যই পাম্প মালিকরা বলছেন যে তাদের যে দৈনিক চাহিদা, সেক্ষেত্রে হয়তো তারা এই পাম্পটা 3 থেকে 3.5 ঘন্টা তেল সরবরাহ করতে পারবেন, তারপর হয়তো তাদেরকে বন্ধই করতে হবে। এবং আরও একটি বিষয়, এই জ্বালানি তেলের সংকটের ক্ষেত্রে যারা বাইক রয়েছেন ফুয়েল পাসধারী, সেই ফুয়েল পাসধারী বাইকাররা কিন্তু 1,000 টাকার তেল পাচ্ছেন এবং যাদের ফুয়েল পাস নেই তারা কিন্তু 500 টাকার পাচ্ছেন এবং গাড়ির ক্ষেত্রে সিসি ভেদে 1500 থেকে 3,000 টাকার তেল দেওয়া হচ্ছে। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের দিনে জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান। এদিকে ইরান যুদ্ধ দীর্ঘ হলে দেশে বাড়বে খাদ্যপণ্যের দাম, বাধাগ্রস্ত হবে বাণিজ্য প্রবৃদ্ধি। পিআরআই সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা। এ সময় তারা বলেছেন যে অর্থনৈতিক সংস্কার থেকে সরে যাওয়াটা হবে আত্মঘাতী। এই মুহূর্তে এর নিয়ে আরও বিস্তারিত জানতে সহকর্মী রাকিব আল জাবেদের কাছে যাচ্ছি আমরা। রাকিব, আমরা পিআরআই সেমিনার থেকে যেটি বলছিলাম, সংস্কার থেকে যদি সরে যায় সেটা আত্মঘাতী হিসেবে তারা বলছেন। পাশাপাশি জ্বালানির বিষয়গুলো তারা বলছেন যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে। ওভারঅল তারা আর কি বলেছেন দর্শকদের জানাবেন। ফারুক, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ওভারঅল এখন বাংলাদেশ ছাড়া বৈশ্বিক যে প্রেক্ষাপট চলছে সেখানে বাংলাদেশ কিভাবে আসলে এফেক্টেড হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে পিআরআই সেমিনারে তুলে ধরা হচ্ছে। একটু আগে এখানে যেই বক্তারা বক্তব্য রাখছিলেন সেখানে তারা বারবার বলছিলেন যে শুধুমাত্র জ্বালানি সংকটের দিকেই বাংলাদেশ বারবার ফোকাস করছে, এর পাশাপাশি অন্যান্য যে সামষ্টিক অর্থনীতি রয়েছে, বিশেষ করে আমাদের রাজস্ব ঘাটতি, এছাড়া বিনিয়োগ কিংবা বাণিজ্যের যেই চরম দুরবস্থা চলছে সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে বাংলাদেশের যেই সংস্কার প্রক্রিয়াগুলো চলেছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যেগুলোতে হাত দিয়েছিল, বিশেষ করে ব্যাংকিং খাত যেখানে রয়েছে, সেখান থেকে সরে আসাটা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান যে নির্বাচিত সরকার রয়েছে, গণতান্ত্রিক সরকার, তারা 2 মাস সময় পার করেছে। এর মাঝখানে কিন্তু ব্যাংকিং খাতের নানাবিধ, অর্থাৎ পুরাতন মালিকদেরকে ব্যাংকিংগুলো ফিরিয়ে দেওয়ার কিন্তু কথাবার্তা চলছে। সেই বিষয়গুলোতে কিন্তু তারা সতর্ক করেছেন, বলছেন যে যথাযথ প্রক্রিয়া মেনেই ব্যাংকিং খাতের যে রক্তক্ষরণটি হয়েছে সেটি যদি বন্ধ করা না যায় তাহলে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের বাধার মুখে পড়বে বাংলাদেশের অর্থনীতি।
এর পাশাপাশি কেবলমাত্র একটি বা দুটি উৎস থেকে আমাদের তেল বা জ্বালানি আমদানির যে বিষয়গুলো রয়েছে, এলএনজি আমদানির বিষয় যেগুলো রয়েছে, সেগুলো নির্ভরশীলতা কমিয়ে এনে ব্যাপক হারে অন্যান্য যে সমস্ত বিকল্প উৎসগুলো রয়েছে সেগুলো থেকে আমদানির উপর কিন্তু এখানকার যারা বক্তা রয়েছেন তারা জোর দিয়েছেন। সামনের দিনে আসলে বাজেট আসছে, বাজেটটি আসলে কিভাবে কোন পথে যাবে, বাংলাদেশের যেই বিরাট যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় সেটি বরাবরই আসলে ইতিমধ্যে আমরা দেখেছি যে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে চলতি অর্থ বছরেই। সেক্ষেত্রে যারা সরকার রয়েছে তাদেরকে বারবার বলা হচ্ছে যে রাজস্ব লক্ষ্যমাত্রাটা যৌক্তিক পর্যায়ে রাখা হয় এবং বৈশ্বিক যে দাতা সংস্থাগুলো রয়েছে বা ঋণদাতা সংস্থাগুলো রয়েছে কেবল তাদের লক্ষ্য পূরণের জন্যই যাতে বাংলাদেশ সংস্কার প্রক্রিয়া না করে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, অর্থনীতির প্রয়োজনে সংস্কারটা দরকার বলে তারা মনে করছেন। ফারুক। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পিআরআই সেমিনারে আলোচিত বিষয়গুলো নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। এদিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের সহায়তা বাড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। 2025 সালে 29.3 বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয় সংস্থাটি, যা আগের বছরের তুলনায় 20% বেশি। এতে নতুন করে কর্মসংস্থান তৈরি হয়েছে 33 লাখের বেশি, যার সুবিধাভোগী প্রায় 18 কোটি মানুষ। ঋণ সহায়তা সবচেয়ে বেশি প্রায় 10 বিলিয়ন ডলার আসে দক্ষিণ এশিয়া অঞ্চলে, যেখানে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশও। সংশ্লিষ্টরা বলছেন, এমন বিনিয়োগ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কর্মসংস্থান ও টেকসই প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে পারে। ভরিতে ৩,৫০০ টাকা কমল স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের জন্য প্রতি ভরিতে গুনতে হবে 2,47,০০০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,35,671 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,500 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম, যেখানে প্রতি ব্যারেল উঠেছে $103 ঘরে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা থেমে যাওয়া এবং হরমুজে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় বাড়ল অপরিশোধিত তেলের দাম। মূলত ইরান যুদ্ধ শুরুর পর $70 থেকে দাম উঠে যায় $118। এরপর প্রতিনিয়ত ওঠানামা করছে পণ্যটির দাম। এতে বিশ্ব অর্থনীতি পার করছে এক অস্থির সময়। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।